ঠিক আছে, তো আজকে আমরা 8.3 এর এটাও 8.3 এর উপরে এটা সেকেন্ড লেকচার। আজকে আমরা সিলেক্টিভ 4টা প্রবলেম সলভ করব। এই 4টা প্রবলেমের মধ্যে প্রথম 2টা প্রবলেম হবে লাস্ট ক্লাসের প্রবলেমের কন্টিনিউশন। লাস্ট ক্লাস আমরা ডিরেক্ট যে ফর্মুলা শিখছি ওই ফর্মুলার কি হবে, কন্টিনিউশন হবে। আর আরো 2টা প্রবলেম দেখবো, যে 2টা প্রবলেম হবে আমরা ত্রিভুজের 4টা বিন্দুর কথা তোমরা নিশ্চয়ই মনে করতে পারবা। আমরা সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে আমরা ত্রিভুজের 4টা বিন্দুর ব্যাপারে জানছিলাম। 4টা বিন্দু কি কি? ভরকেন্দ্র, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, আর লম্ব কেন্দ্র। এগুলো 4টা বিন্দু। তো এই 4টা বিন্দু রিলেটেড কিছু প্রবলেম কিন্তু আমরা 8.2 তে করছিলাম। কিন্তু 8.2 তে আমাদের প্রবলেম গুলো কেমন ছিল? এক মানে সমবিন্দু বল ছিল। সমবিন্দু বল মানে এক বিন্দু থেকে সবগুলা বল যাইতো, যতগুলা বল কাজ করতো সবগুলো একটা বিন্দু থেকে বিভিন্ন ডিরেকশনে কাজ করতো। বাট এখন আমরা যেটা দেখবো, পরের যে 2টা প্রবলেম করবো সেই 2টা প্রবলেম হবে এই ত্রিভুজের 4 বিন্দু কেন্দ্রিক। কিন্তু এইবার আমাদের বলগুলা কেমন হবে? বলগুলা কিন্তু এক বিন্দু সমবিন্দুগামী হবে না, সমান্তরাল বল হবে। ঠিক আছে, ডিফারেন্ট ভিন্ন ভিন্ন বিন্দুতে সমান্তরালি কাজ করবে। হ্যাঁ, সমান্তরালি কাজ করবে, এই জাতীয় হবে। আমরা ত্রিভুজের 4 বিন্দু রিলেটেড আজকে 2টা প্রবলেম করবো, আর আগামীকালকে আরো 3টা বা 4টা প্রবলেম করবো। তাতে আমাদের 8.3 ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এরপরে 8.3 এর উপরে একটা এমসিকিউ সলভিং ক্লাস, এন্ড ইটস দ্যাটস ইট। তোমাদের শর্ট সিলেবাসটা ইনশাআল্লাহ এই উইকের মধ্যে শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো আজকের প্রবলেমটা দিয়ে শুরু করি। এই প্রবলেমের কনসেপ্ট নতুন কিছু না, এটা তোমরা আগের চ্যাপ্টার আগের ক্লাসে যে প্রবলেমগুলো করছি ওইটারই সেম কনসেপ্ট। তো প্রথমে দেখি এখানে কি বলছে। কোশ্চেনটা একটু পড়ো সবাই, তারপর আমি এক্সপ্লেন করতেছি। দেখো, পি ও কিউ মানের কি বলছে? পি ও কিউ মানের দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। আচ্ছা, তাহলে ওদের প্রথম লাইনের স্টেটমেন্ট অনুযায়ী আমরা একটা ফিগার ড্র করার চেষ্টা করি। ওদের প্রথম লাইনের যে স্টেটমেন্ট ছিল সেটা অনুযায়ী একটা ফিগার ড্র করার চেষ্টা করি। পি বল আর একটা হচ্ছে কিউ বল, তাদের লব্ধিটা কি হবে? তাদের লব্ধি ধরলাম ও বিন্দুতে কাজ করতেছে, এটা হচ্ছে ও বিন্দু। এটাকে আমি এ বিন্দু ধরলাম, এ বিন্দুতে পি বল কাজ করতেছে, বি বিন্দুতে কিউ বল কাজ করতেছে, এটা হচ্ছে ও বিন্দু। যেই বরাবর হচ্ছে আমাদের কি কাজ করতেছে? এই বরাবর হচ্ছে আমাদের লব্ধি কাজ করতেছে, লব্ধি। আচ্ছা, তাহলে সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে কাজ করছে। ওদের প্রথম লাইনের স্টেটমেন্ট অনুযায়ী আমি এই চিত্রটা ড্র করলাম। তারপর ওরা কি করছে? পি কে আর পরিমাণে বৃদ্ধি করো এবং কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করো। আচ্ছা, আগের প্রবলেম গুলো কি ছিল? দুইটাকে সম পরিমাণে বৃদ্ধি করতাম, তখন একটু সহজ ছিল। বাট এবার পি কে করবো আর পরিমাণে বৃদ্ধি, মানে পি কে যে পরিমাণে আমি বাড়াবো কিউ কে সেম পরিমাণে বাড়াবো না। পি কে আমি এই যে আর পরিমাণে বৃদ্ধি করলাম, আর কিউ কে বাড়াবো এস পরিমাণে, আর এই কিউ কে ধরলাম আমি এস পরিমাণে বৃদ্ধি করলাম। এই পর্যন্ত ছিল পি বল আর এই পর্যন্ত ছিল কিউ বল। দেন আমরা যেটা করলাম, পি কে আর পরিমাণে বৃদ্ধি করলাম আর কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করলাম। এরপর ওরা কি বলছে? পি কে যদি আর পরিমাণে বাড়াই দিলাম এবং কিউ কে যদি এস পরিমাণে বৃদ্ধি করি, তারপরেও লব্ধি ও বিন্দুতেই কাজ করতেছে, মানে এখনো লব্ধি আমাদের ও বিন্দুতেই আছে। আচ্ছা, তাহলে লব্ধি নিয়ে টেনশন নেই। এরপরে কি বলছে? এরপরে পি পি এবং কিউ এর বদলে, মানে পি এবং কিউ এর স্থলে কি বলছে? কিউ ও আর কাজ করলে। আচ্ছা আচ্ছা, তার মানে এইবার আমাদের পি এবং কিউ এর স্থলে কারা কাজ করতেছে? পি এর স্থলে কে? পি এর স্থলে হচ্ছে কিউ কাজ করবে, আর কিউ এর স্থলে হচ্ছে আর পরিমাণ বল কাজ করবে। এটা করলেও কি হবে? লব্ধিটা এখনো ও বিন্দুতে ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে এবার আমরা থার্ড আরেকটা সিনারিও দেখি। এবার হচ্ছে এই যে প্রথমবার ছিল কি, এ বিন্দুতে পি বল কাজ করতেছিল, বি বিন্দুতে কিউ বল কাজ করে, তাদের লব্ধি ও বিন্দুতে ছিল। তারপরে আমি কি করলাম? পি বলটাকে আমি আর পরিমাণ বৃদ্ধি করলাম, কিউ বলটাকে আমি এস পরিমাণ বৃদ্ধি করলাম, তারপরেও দেখতেছি লব্ধি ও বিন্দুতে কাজ করছে। এইবার এই পুরা বলটাকে আমি কিউ দিয়ে প্রকাশ করতেছি। এবার আমি বললাম যে না, এই বিন্দুতে কিউ বল কাজ করতেছে, আর বি বিন্দুতে কাজ করতেছে কোন বল? বি বিন্দুতে কাজ করতেছে হচ্ছে কি বললো? আর বল। দেখো, পি এবং কিউ এর পরিবর্তে আর কিউ ও আর, মানে পি এর পরিবর্তে আসবে হচ্ছে কিউ এবং কিউ এর পরিবর্তে আসবে হচ্ছে আর। তাহলে কিউ বল যেখানে কাজ করছিল সেখানে এখন কাজ করবে আর বল। তারপরেও কি করতেছে? লব্ধিটা ও বিন্দুতে কাজ করতেছে। এটা হইলে আমাকে দেখাইতে বলছে এই যে এই জিনিসটা দেখাইতে হবে, এস ইজ ইকুয়াল টু আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ।
আচ্ছা, তো এখানে আমি যেটা করব, এখানে তিনটা সিনারিও আসছে, তিনটা সিনারিওর জন্য তিনবার আমাদের যে ফর্মুলাটা ছিল লাস্ট ক্লাসে, যে ফর্মুলাটা দেখছিলাম সমান্তরাল বলার জন্য ফর্মুলা, ওই ফর্মুলাটা তিনটা সিনারিওর জন্য তিনবার আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে দেখবো কিভাবে ক্যালকুলেশন করে আমি এই প্রমাণ পর্যন্ত আসতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো কি টার্গেটটা কি। তো চলো দেখি ওই টার্গেট অনুযায়ী কাজ করি। প্রথম কেসে, ফার্স্ট কেস যখন পি আর কিউ কাজ করতেছিল, আর কোনো বল নাই, ফার্স্ট কেস অনুযায়ী দেখো তো, ফার্স্ট কেস অনুযায়ী দেখি, বলো দেখি আমাদের ফর্মুলাটা কি হবে। পি ইনটু কত লিখবো? পি ইনটু এও আর লিখবো কিউ ইনটু বিও। আচ্ছা, কিছুই করবো না, আমি জাস্ট এখানে তিনটা লিখে তিনটা ইকুয়েশন দিয়ে রাখবো, তারপরে দেখি কিভাবে ওইখান থেকে সলিউশনে যাওয়া যায়। সেকেন্ড কেসটা দেখো, সেকেন্ড কেসে হচ্ছে এবার আমার পি বল নাই, এবার হচ্ছে পি প্লাস আর পরিমাণ বল আছে, ঠিক আছে। এবার পি এর জায়গায় আছে হচ্ছে পি প্লাস আর, আর কিউ এর জায়গায় আছে কত, কিউ প্লাস এস, কারণ এস পরিমাণ বৃদ্ধি করছি আমি, ঠিক আছে। তার মানে এইবার সেকেন্ড কেস অনুযায়ী হবে পি প্লাস আর ইনটু এও। এও কেন হবে, কারণ আমার তো ওই যে ডিসটেন্স তো সবসময় ও ই থাকতেছে, কারণ ও চেঞ্জ হয় নাই। আর কিউ এর জায়গায় থাকবে কিউ প্লাস এস ইনটু বিও। তাহলে এটাকে নাম দিলাম 2 নম্বর ইকুয়েশন। সিম্পলিফিকেশন পরে দেখবো। থার্ড আরেকটা কেস আছে, থার্ড কেস অনুযায়ী দেখো কি হবে। থার্ড কেস অনুযায়ী আমাদের কি আসবে, এবার হচ্ছে পি এর জায়গায় হচ্ছে কিউ কাজ করতেছে। আচ্ছা, তার মানে কিউ ইনটু এও হবে। দেখো তো, এবার পি এর জায়গায় হচ্ছে আমাদের এই যে কিউ পরিমাণ বল কাজ করে, তাহলে এবার কিউ ইনটু এও এবং আর ইনটু বিও হবে। বুঝতে পারছো তো, কিউ ইনটু এও আর আর ইনটু বিও, কিউ ইনটু এও ইজ ইকুয়াল টু আর টু বিও। তাহলে এইটা হবে আমাদের, এই গেল 3 নম্বর ইকুয়েশন। তিনটে ইকুয়েশন বের করে ফেলছি, এইবার দেখি তাদের থেকে কিভাবে এই প্রমাণে যাওয়া যায়। এখন আমি প্রমাণে যাওয়ার জন্য যেগুলা করবো এগুলোর হয়তো বা ওইভাবে কোনো ব্যাখ্যা দিতে পারবো না, যে এভাবেই কেন করলাম, ত্রিকোণমিতিতে অনেক প্রবলেম দেখছো না, যে এভাবেই কেন শুরু করবো ভাইয়া, এই ধরনের প্রশ্নের অ্যান্সার নাই, কারণ এইভাবে করলে মিলতেছে এই জন্য আমি এভাবে শুরু করবো। এখন তুমি যদি অন্যভাবে করে মিলাইতে পারো অন্যভাবে করো। একটা প্রবলেম, সব প্রবলেম কিন্তু প্রথম এতে পারা যায় না, ঠিক আছে। এবং যে প্রবলেম গুলো যখন সলভ করা হয়, এমনও না যে একটা ম্যাথমেটিশিয়ান একটা প্রবলেম একদিনই সলভ করে ফেলছে, অনেকদিন হয়তো বা ভাবছে, বিভিন্ন ভাবে চেষ্টা করছে, তখন পারছে। তো তোমাদের কাজ হচ্ছে গিয়ে যে তোমাদেরকে আসলে 2 বছর সময় কেন দেওয়া হয়েছে, 2 বছর সময় এই জন্যই দেওয়া হয়েছে যাতে তুমি বইয়ের প্রবলেমের ওই নিয়মগুলোকে তুমি আয়ত্ত করতে পারো, প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে পারো, যে না কোন অঙ্ক আমি ঠিক কিভাবে শুরু করবো, ঠিক না। সবগুলা কিন্তু ডিরেক্ট বেসিক থেকে করা যায় না, ডিরেক্ট বেসিক থেকে সব অঙ্ক করা যায় না। বেসিক তোমাকে হেল্প করবে প্রবলেমটাকে বুঝতে, ঠিক আছে। কিছু কিছু প্রবলেমে স্টার্টিংটা কেমন হবে, কেমন হবে, এই ব্যাপারগুলো কিন্তু তোমার প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো এবার কি করতে পারি, এখানে দেখি 1 2 3 তিনটা ইকুয়েশন। আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে s ইজ ইকুয়াল টু আর মাইনাস। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার একটা কাজ করা যায়, কি করব, পি কিউ কিউ আর, বুঝতে পারছি, কিউ আর আর এস। আচ্ছা, আমি যেটা করব পি কিউ কিউ আর এদের অনুপাত বের করব, কিউ আর আর এস এদের অনুপাত বের করব। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখাই দিছি। তার মানে এখন আমি যেটা করব, দেখো পি কিউ এর অনুপাত বের করার জন্য, পি কিউ আর কিউ আর এর অনুপাত বের করার জন্য দেখো তো, এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করি, তাহলে পি কিউ আর কিউ আর এর অনুপাত কিন্তু আমি পাবো। বুঝতে পারছো, আমি যদি পি কিউ 1 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমি পি কিউ আর কিউ আর এর অনুপাত পাবো। সো দেখো, 1 কে আমি 3 নম্বর দিয়ে ভাগ করতেছি, ভাগ করলে আমি কি পাবো, 1 নম্বর কি আছে, পি ইন্টু এও ডিভাইডেড বাই কিউ ইন্টু এও ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিও ডিভাইডেড বাই আর ইন্টু বিও। তাহলে আমার এও এও কাটা, বিও বিও কাটা, তাহলে আমরা কি পাচ্ছি, পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর। আমরা পাচ্ছি হচ্ছে পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর। আচ্ছা, কিউ মাইনাস আর আছে আর পি মাইনাস কিউ আছে, তাই তো। সেকেন্ড দেখো, প্রমাণের মধ্যে পি কিউ মাইনাস আর আছে এবং পি মাইনাস কিউ আছে। তো কিউ মাইনাস আর এবং পি মাইনাস কিউ আনার জন্য আমরা যেটা করব, এই জিনিসটাকে আমরা এভাবে লিখবো, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর। আচ্ছা খালেদা বলো তো, এইভাবে আমি কেন কিভাবে লিখতে পারলাম, মানে এটা কি লেখা আমার ঠিক হয়েছে না কি ভুল হয়েছে? আর যদি ঠিক হয়ে থাকে তাহলে আমি কিসের ভিত্তিতে আমি এটা লিখতে পারলাম? ঠিক আছে ভাইয়া। কিসের ভিত্তিতে লিখছি এটা?
অনুপাতের হ্যাঁ, আমরা হচ্ছে অনুপাতের যে একটা প্রপার্টি আছে, অনুপাতের প্রপার্টিটা কি ছিল, এখানে যদি পি বাই কিউ আর কিউ বাই আর এর অনুপাত যা হবে, তো আমি যদি পি এর সাথে কিউ যোগ করি, কিউ এর সাথে আর যোগ করি, তার অনুপাত তাই হবে। এবং পি এর সাথে যদি কিউ বিয়োগ করি, কিউ এর সাথে যদি আর বিয়োগ করি, তার অনুপাত সেমই হবে। এবং এটা তোমাদের আমরা একটা এক্সাম্পল, এগুলো আমি দেখাইছিলাম এক্সাম্পল সহ। তো ধরো 2/4, হ্যাঁ, আর 20/40 অনুপাত হচ্ছে সেই। তাহলে তুমি একটা কাজ করো, 2 এর সাথে 20 যোগ করো, তাহলে 2 + 20 ডিভাইডেড বাই 4 + 40, এটা যোগ করো, দেখো তার অনুপাত দেখো 2 আর 4 এর অনুপাত কত, হাফ। এবার দেখো 2 + 20 আর 4 + 40 এর অনুপাত কত, 22 ডিভাইডেড বাই 44, কাটাকাটি করে আবার হাফই আসবে। এবং তুমি যদি বিয়োগ করতে তাও তুমি হাফই পাইতা, ঠিক আছে। এটা হচ্ছে অনুপাতের প্রপার্টি। অনুপাতের প্রপার্টি অনুযায়ী আমরা এই জিনিসটা লিখতে পারি। তো আশা করি এই জিনিসটাতে তোমাদের কোনো সমস্যা নেই। তো আমি কেন এটা বিয়োগ করলাম, কারণ আমার প্রমাণের মধ্যে কিউ মাইনাস আর আছে এবং পি মাইনাস কিউ আছে। তো কিউ মাইনাস আরও পেয়ে গেছি, পি মাইনাস কিউ পেয়ে গেছি। তো এখন আমার আরেকটা স্টেপে দেখি আমরা আর মাইনাস এস এগুলো আনতে পারি কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা স্টেপ পাইলাম এখানে। এবার একটা জিনিস দেখো, 3 নম্বর ইকুয়েশনটা আগে দেখো। 3 নম্বর ইকুয়েশনটাকে আমি দেখো পি প্লাস আর ইন্টু এও, পি প্লাস আর ইন্টু এও কে যদি আমি ভেঙে লিখি, এটা হবে পি ইন্টু এও যোগ আর ইন্টু এও। আবার কিউ প্লাস এস ইন্টু বিও, কিউ প্লাস এস ইন্টু বিও, দেখো কিউ প্লাস এস ইন্টু বিও, এটাকে যদি ভেঙে লিখি এটাকে কি লিখতে পারবো, কিউ ইন্টু বিও যোগ এস ইন্টু বিও, কিউ ইন্টু বিও যোগ এস ইন্টু বিও, কিউ ইন্টু বিও যোগ এস ইন্টু বিও, এটা লিখতে পারি। আচ্ছা, একটু ভেঙে লিখলাম তো বোঝার জন্য যে এখন আমরা আসলে কি করব। দেখো এইখানে পি ইন্টু এও আছে, এখানে কিউ ইন্টু বিও আছে। আমি একটা কাজ করব, 3 নম্বর থেকে, এই যে 3 নম্বর থেকে 3 নম্বর থেকে আমি বা 1 নম্বর থেকে আমি 3 নম্বরটাকে বিয়োগ দিই, বা 3 নম্বর থেকে 1 নম্বরকে বিয়োগ দিই, যাই হোক 3 নম্বর থেকে 1 নম্বরকে বিয়োগ দিই, আমার একটা লাভ হবে সেটা দেখবে এখন। সো 3 নম্বর থেকে যদি আমি 1 নম্বরকে বিয়োগ দিই, দেখো তো 3 নম্বর হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আছে পি ইন্টু এও আর ইন্টু এও, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখি পি ইন্টু এও যোগ আর ইন্টু এও। তাহলে এটা থেকে কার লেফট হ্যান্ড সাইড বিয়োগ যাবে, সরি 2 নম্বর থেকে, সরি 2 নম্বর থেকে আমি 1 নম্বরকে বিয়োগ দিই। আচ্ছা, 2 নম্বর থেকে যদি 1 নম্বরকে বিয়োগ দেই, আমি পাবো কি, পি ইন্টু এও যোগ আর ইন্টু এও, এটা ছিল 2 নম্বরের লেফট হ্যান্ড সাইড। 1 নম্বরের লেফট হ্যান্ড সাইড আছে পি ইন্টু এও, সো মাইনাস পি ইন্টু এও ইজ ইকুয়াল টু, এটা রাইট হ্যান্ড সাইডে আছে কিউ ইন্টু বিও যোগ এস ইন্টু বিও, কিউ ইন্টু বিও যোগ এস ইন্টু বিও, এখান থেকে বিয়োগ যাবে কি, 1 এর লেফট রাইট হ্যান্ড সাইডে আছে কিউ ইন্টু বিও, কিউ ইন্টু বিও বিয়োগ গেল। তাহলে এখন কাটাকাটি করলে কি থাকে দেখো তো, পি ইন্টু এও কাটাকাটি যাইতেছে, তাহলে এখানে আর ইন্টু এও ইজ ইকুয়াল টু এস ইন্টু বিও। এটাকে নাম দিলাম 5 নম্বর ইকুয়েশন। এটা কেন করলাম, এটা এই কারণে করলাম, আমি কিন্তু পি আর কিউ এর মধ্যে দেখো 1 আর 3 নম্বরের মধ্যে আমি খুব সহজেই ভাগ দিয়ে, একটা থেকে একটা ভাগ দিয়ে আমি এই জিনিসটা, এই রিলেশনটা আনতে পারছি। কিন্তু আবার আর আর এস এর মধ্যে সিমিলার একটা রিলেশন আনা লাগবে। তো ওইটার জন্য কিন্তু এখানে আবার আর আর এস এর যে রাশিটা ছিল, সেটা ছিল মানে দুইটা রাশির যোগফল আকারে ছিল। এই জন্য আমি কি করলাম, বিয়োগ দিয়ে আরেকটা নতুন একটা ইকুয়েশন বানাইলাম, যে ইকুয়েশনটার মধ্যে শুধু আর আর শুধু এস আছে। এইবার দেখো, এবার আমি কি করতে পারি, এবার আমি একটা কাজ করি, আর আর এস এর রাশি তো, তাহলে তাহলে এবার হচ্ছে দেখো, হ্যাঁ, তো প্রথমে আমি 1 নম্বর থেকে 3 নম্বরকে ভাগ দিছিলাম, 1/3। এবার আমি একটা কাজ করি, কিউ বাই আর, কিউ বাই আর, আর বাই এস। তাহলে এবার আমি 3 নম্বর থেকে 5 নম্বরটাকে ভাগ দিব, 3 নম্বর থেকে 5 নম্বরটাকে ভাগ দিব। 3 নম্বর থেকে 5 নম্বরটাকে ভাগ দিলে কি আসে দেখো, 3 নম্বর আছে, 3 নম্বরের লেফট হ্যান্ড সাইডে আছে কিউ ইন্টু এও, তাহলে এখানে আসতেছে কিউ ইন্টু এও, আর 5 নম্বরের লেফট হ্যান্ড সাইডে আছে আর ইন্টু এও, আর ইন্টু এও। কেন 3 আর 5 ভাগ দিয়েছি দেখো, 3 আর 5 এর মধ্যে এই যে এও এও আর বিও বিও জিনিসটা ম্যাচ করছে, এবং আমার কিন্তু পি কিউ, পি বাই কিউ এবং কিউ বাই আর কিন্তু আগেই আমার পাওয়া ছিল। এখন আমার দরকার কিউ বাই আর 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 বাই এস, এই জিনিসটা দরকার। এখন কিউ বাই আর 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 বাই এস পাওয়ার জন্য 3 থেকে 5 কে ভাগ দেওয়া লাগবে। এবার দেখো 3 থেকে 5 ভাগ দিয়ে তার রাইট হ্যান্ড সাইডটা দেখি, 3 এর রাইট হ্যান্ড সাইডে আছে আর ইন্টু বিও, আর ইন্টু বিও ডিভাইডেড বাই এস ইন্টু বিও। সো এও এও কাটা, বিও বিও কাটা, আমরা পাচ্ছি কিউ বাই আর ইজ ইকুয়াল টু আর বাই এস ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, বিয়োগ করে লিখতে পারি কিউ মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস এস, এটাকে লিখতে পারি।
তাহলে এখন আমরা কত পাচ্ছি, এটাকে নাম দিলাম 6 নম্বর ইকুয়েশন। তো আমাদের অ্যান্সার এখনই বের হয়ে যাবে, অ্যান্সার এখনই বের হয়ে যাবে। এটার কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করো, তুমি একটু 4 নম্বর আর 6 নম্বর ইকুয়েশনটা দেখো। পি বাই কিউ হচ্ছে কিউ বাই আর এর সমান, আবার কিউ বাই আর হচ্ছে আর বাই এস এর সমান। তার মানে এরা প্রত্যেকেই প্রত্যেকের সমান। তার মানে আমি লিখতে পারি পি মাইনাস কিউ, এই অংশটুকু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর, এটাকে লিখতে পারি কিউ মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস, এটা সমান লিখতে পারি আমি। যেহেতু এটা প্রত্যেকের সমান, তার মানে আমি পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর কে লিখতে পারি কিউ মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস এস। তাহলে সেটা একটু করি, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর is equal to কিউ মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস এস। তাহলে আমি এটাকে এটার সমান লিখতে পারি। তো এবার দেখো প্রমাণটা মিলে যাবে এখনই। আচ্ছা, তাহলে এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখো তো আসবে হচ্ছে পি মাইনাস কিউ আসবে, পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস এস আসবে। আর এই যে কিউ মাইনাস আর আর কিউ মাইনাস আর কে যদি গুণ করো তাহলে আসবে কিউ মাইনাস আর হোল স্কোয়ার। আচ্ছা, প্রমাণটাতে আবার একটু যাই। দেখো প্রমাণের মধ্যে আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, প্রমাণের মধ্যে কিন্তু দেখো লেফট হ্যান্ড সাইডে আছে কে, প্রমাণের মধ্যে লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের এস আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে এস রেখে বাকি সবাইকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেই, প্রমাণ মিলে যাবে। তো একটা কাজ করি, আর মাইনাস এসটাকে রাখলাম আর এই পি মাইনাস কিউটাকে ভাগ দিয়ে দিলাম। তাহলে কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তো এবার দেখো তো আমার টার্গেট কি, আমার টার্গেট হলো এসটাকে লেফট হ্যান্ড সাইডে রাখা, তাহলে আমি কি করব, যে মাইনাস এস আছে, এই মাইনাস এসটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই আর এই রাশিটুকুকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। তাহলে দেখো, তো এখান থেকে পরের লাইনটা দেখাচ্ছি। তাহলে এই হচ্ছে আমার অবস্থা রাশির। তাহলে এবার আমি জাস্ট আর মাইনাস এই পুরো অংশটুকুকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু, আর মাইনাস এসটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই ইজ ইকুয়াল টু এস। তাহলে এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এই প্রবলেম গুলো যখন ফার্স্ট টাইম দেখতেছো, আমি জানি না কঠিন লাগতেছে কি লাগতেছে না, কিন্তু এটা যদি তুমি 2-1 বার প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তুমি পরীক্ষা হলে পারবে। প্রথম আমি একটু রিভিউ করতেছি। দেখো প্রথমে আমরা আসলে কি করলাম, আমরা একটা ফর্মুলা জানি সমান্তরাল বলের ক্ষেত্রে। তো আমরা সমান্তরাল বলের এখানে 3টা কেস বলছি, কিন্তু দেখো আগের দিনের প্রবলেম গুলো দুইটা করে কেস ছিল, যে পি কে বাড়াইছে কিউ কে বাড়াইছে, আর কিছু বলা নেই। এবার বলছে পি কে বাড়াইছে কিউ কেও বাড়াইছে, তারপর আবার বলতেছে পি কে চেঞ্জ করছে কিউ দ্বারা, কিউ কে চেঞ্জ করছে আর দ্বারা। তো আমরা যেটা করলাম, প্রথম কেস অনুযায়ী ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করলাম, দ্বিতীয় কেস অনুযায়ী আবার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তৃতীয় কেস অনুযায়ী আবার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এরপরের স্টেপগুলোর ক্ষেত্রে একটু সমস্যা, এরপরের স্টেপগুলোর ক্ষেত্রে তুমি যদি প্র্যাকটিস না করো তুমি এটা কিন্তু মনে রাখতে পারবে না। ইভেন আমাকেও যদি তুমি প্র্যাকটিস ছাড়া 3 মাস পরে 4 মাস পরে দাও, আমি হয়তো বা অনেক বেশি টাইম দিব এই প্রবলেমটা সলভ করতে। ঠিক আছে, মানে এটা প্র্যাকটিস ছাড়া এই ধরনের প্রবলেমগুলো এক্সামে তুমি এফিশিয়েন্টলি অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, তবে হ্যাঁ বেসিক হচ্ছে কি এই ফর্মুলাটা, এই ফর্মুলার জায়গাটুকু অ্যাপ্লাই করাটা হচ্ছে তোমার বেসিকের কাজ হচ্ছে এটা, বাকিটুকু হচ্ছে কি তোমার এই প্রবলেমের সাথে তোমার কতটুকু বেশি সম্পর্ক আছে, কত বেশি তুমি পড়ালেখার সময় দিতেছো, তো ওইটাই হচ্ছে কি ডিফাইন করবে যে তুমি এক্সাম হলে তুমি পারফেক্টলি জিনিসগুলো অ্যান্সার করতে পারবা কিনা। ওকে, তাহলে এই প্রবলেমটা সলভ, আমাদের আগের দিনের কনসেপ্টের সাথে মিল আছে এমন আরেকটা প্রবলেম করবো। এরপরে হচ্ছে আমরা ত্রিভুজের 4 বিন্দুর প্রবলেম গুলো, ওই প্রবলেম গুলো অনেক বেশি ইজি। ত্রিভুজের 4 বিন্দুর যে প্রবলেম গুলো আছে ওই প্রবলেম গুলো অনেক বেশি ইজি এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর 3টা প্রবলেম করবো আজকে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম। তো এটার স্টেটমেন্ট একটু তোমরা পড়ো। এগুলো যে প্রবলেম গুলো চুজ করছে এগুলো কিন্তু প্রত্যেকটা অনেকবার বোর্ড পরীক্ষায় আসা, বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা প্রবলেম। ঠিক আছে, এগুলো একটু গুরুত্ব সহকারে পড়লে এগুলো থেকেই ঘুরে ফিরে আসে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে কি বলছে, পি এবং কিউ দুটি সমমুখী সমান্তরাল বল, পি বলটির ক্রিয়া রেখা সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে এক্স। আচ্ছা, তাহলে প্রথমে ওদের স্টেটমেন্ট অনুযায়ী একটা চিত্র আঁকার চেষ্টা করি। পি এবং কিউ, তাহলে ধরলাম এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এই ধরলাম আমার পি, এটা হচ্ছে পি, আর এই ধরলাম আমার কিউ। তাহলে দুটো হচ্ছে কি সমমুখী সমান্তরাল বল। ঠিক আছে, ওদের স্টেটমেন্ট যে আমি চিত্রটা কিন্তু ড্র করলাম পারফেক্টলি, সমমুখী সমান্তরাল বল। আচ্ছা ঠিক আছে, তারপর কি বলছে, পি বলটির ক্রিয়া রেখা সমান্তরাল রেখে, ক্রিয়া রেখা সমান্তরাল মানে কি এই বলটার যে ডিরেকশন আছে তুমি ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারবা না, তো ডিরেকশনটাকে সেম রেখে এখন আমাকে কি বলছে, ক্রিয়া বিন্দু, এই দেখো আগে ক্রিয়া বিন্দু ছিল এ তে, এখন আমি ক্রিয়া বিন্দুটাকে কি করলাম একটু সরাইলাম, কত সরাইলাম এক্স দূরে নিলাম, এক্স পরিমাণ সরাইলাম। হ্যাঁ, তার মানে এই যে এ থেকে আমি এক্স পরিমাণ দূরত্বকে সরাইলাম, সরাইয়া তাকে আমি কি করলাম পি বলটাকে পি থেকে এই জায়গায় নিয়ে আসলাম। আগে সেটা এ বিন্দুতে কাজ করতেছিল,
এখন এক্স একক দূরে সরায় তাকে আমি নিয়ে আসলাম, এখন নাম দিলাম এটাকে এ প্রাইম বিন্দু নাম দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস প্রথমে বলি নাই, সেটা হচ্ছে যখন পি আর কিউ বল কাজ করতেছিল, ধরে নাও পি আর কিউ বল কাজ করলে তাদের মাঝামাঝি কোথাও এক জায়গায় তাদের হচ্ছে লব্ধিটা কাজ করবে। ধরলাম সি বিন্দুতে তাদের লব্ধি কাজ করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে তাদের লব্ধি। পি আর কিউ এর লব্ধি এই বিন্দুতে কাজ করতেছে। এখন যখন আমি ক্রিয়া বিন্দুটা এ তে ছিল, আগে আগে ক্রিয়া বিন্দুটা ছিল এ তে, এ থেকে ক্রিয়া বিন্দু সরায় আমি হচ্ছে এ প্রাইমে নিয়ে আসছি। আচ্ছা, এখন তোমাদের কমন সেন্স কি বলে, ক্রিয়া বিন্দু যদি এ থেকে এ প্রাইমে নিয়ে আসা হয়, তাহলে লব্ধির ক্রিয়া বিন্দুটা কি এখন সি তে থাকবে নাকি সি থেকে সরে যাবে? সি থেকে সরে যাবে। এক্স্যাক্টলি, তাহলে সি থেকে সরে যাবে। তো আমি ধরলাম সি থেকে সরে এটা এই জায়গায় আসলো, সি প্রাইম বিন্দুতে আসলো। তাহলে সি প্রাইম বিন্দুতে আসলো। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে সরালে দেখাও যে তাদের লব্ধি, লব্ধি কি বলছে, পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ দূরে সরে যাবে। তার মানে লব্ধির ক্রিয়া বিন্দুটা কি হয়েছে, লব্ধি আর লব্ধি সেটা সি থেকে সি প্রাইমে সরে গেছে। দেখাইতে বলছে সি আর সি সি প্রাইম, অর্থাৎ সি থেকে সি প্রাইমের মধ্যবর্তী যে দূরত্ব, এটা হচ্ছে পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এটাই হচ্ছে আমাকে দেখাইতে হবে। যদি আমি আমার পি বলটাকে যদি এক্স দূরত্ব সরাই, এ বিন্দু থেকে এ প্রাইম বিন্দুতে নিয়ে আসি, তখন আমার লব্ধিটা কি হবে, পি এক্স ডিভাইডেড বাই পি বা পি প্লাস কিউ। এই পরিমাণ দূরত্বে লব্ধিটা আর লব্ধিটা সরে যাবে। এই জিনিসটা হচ্ছে আমাকে দেখাইতে বলছে। তো চলো দেখে এটা কিভাবে করা যায়। এই প্রবলেমটা আশা করি আগের প্রবলেমের চেয়ে ইজি হবে। তো দেখো, প্রথম কেসের কথা চিন্তা করো। ফার্স্ট কেসের মধ্যে হচ্ছে আমার কিছুই নাই, দুইটা বল আছে, খালি পি আছে কিউ আছে, পি আছে কিউ আছে এবং লব্ধি আর আছে। তাহলে ফার্স্ট কেস থেকে আমরা লিখতে পারি পি ইন্টু, এই যে পি বল হবে, এই যে প্রথমে হচ্ছে সি বিন্দুতে হচ্ছে তার লব্ধি, পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ বল যখন নিব কিউ ইন্টু বিসি। এটাকে আমি দিব 1 নম্বর। প্রত্যেকটা অঙ্কের স্টার্টিং সেম, পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি দিলাম। এবার সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড কেসটা দেখো। সেকেন্ড কেসের মধ্যে, সেকেন্ড কেসটা দেখে আমাকে খাদেজা বলো তো, সেকেন্ড কেস অনুযায়ী আমাদের ফর্মুলাটা কি হবে? P into A prime C prime equal to Q into B C prime. P into A prime C prime is equal to Q into B C prime, এটা হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমারটা ঠিকই আছে। তাহলে সেকেন্ড কেস অনুযায়ী এটা হবে, কারণ দেখো সেকেন্ড কেসে আমাদের পি বলটা হচ্ছে এই জায়গায় এ প্রাইম বিন্দুতে কাজ করতেছে, আর লব্ধি কিন্তু সি তে নাই, লব্ধিটা সি প্রাইম বিন্দুতে, আর কিউ বলটা হচ্ছে আগের জায়গায়। তার মানে হবে এই পি বল ইন্টু লব্ধির সাথে পি বলের ক্রিয়া বিন্দু দূরত্ব এ প্রাইম সি প্রাইম, এবার কিউ বল ইন্টু লব্ধির সাথে এই কিউ বলের দূরত্ব মানে বি প্রাইম বি সি প্রাইম। তাহলে আমরা এটা লিখলাম। তো আমাদের টার্গেট হচ্ছে সি সি প্রাইম বের করা, আমাদের টার্গেট হচ্ছে সি সি প্রাইম বের করা। সি সি প্রাইমের মানটা এই দেখানো, সি সি প্রাইমের মান হচ্ছে পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ, এটা দেখানো। এটা হচ্ছে দেখাইতে পারলে অ্যান্সার শেষ। আচ্ছা, সো এবার একটা কাজ করি, এ প্রাইম সি প্রাইম কে একটু চেঞ্জ করব। দেখো তো এ প্রাইম সি প্রাইম কে একটু দেখো, খেয়াল করো, এ প্রাইম সি প্রাইম এটাকে কি লেখা যায়, এস এ প্রাইম সি প্লাস সি সি প্রাইম। এ প্রাইম সি প্রাইম কে আমরা কি করব, দেখো তো এ প্রাইম সি প্রাইম হচ্ছে এই পুরো দূরত্বটাকে, এই পুরো দূরত্বটাকে আমরা লিখতে পারি এ প্রাইম সি ইনটু যোগ সি সি প্রাইম, এ প্রাইম সি যোগ সি সি প্রাইম, এইটুকু কিন্তু আমরা লিখতে পারি এ প্রাইম সি প্রাইম কে। তাহলে আমরা সেটাই করব, এখানে এ প্রাইম সি প্রাইম কে লিখবো এ প্রাইম সি যোগ সি সি প্রাইম। আচ্ছা, কিউ ইনটু, দেখি আসিয়া বলো তো বি সি প্রাইম কে আমরা কিভাবে লিখতে পারি, বি সি প্রাইম কে আমরা কিভাবে লিখতে পারি? আমাদের টার্গেট হচ্ছে সি সি প্রাইম কে সবসময় রাখতে হবে তাদের মাঝখানে। বি সি প্রাইম কে কিভাবে ভাঙাইতে পারি? ভাইয়া পুরাটা থেকে বিয়োগ দিতে পারি। বি সি মাইনাস সি সি প্রাইম লিখতে পারি না? জি ভাইয়া। বি সি মাইনাস সি সি প্রাইম লিখতে পারি, তাহলে আমরা সেটা করলাম। আচ্ছা, এবার দেখো সি সি প্রাইম কমন, তাহলে এবার আমরা গুণ করে দেই, সলিউশন এখনই বের হয়ে যাবে। পি ইন্টু এ প্রাইম সি যোগ পি ইন্টু সি সি প্রাইম ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি মাইনাস কিউ ইন্টু সি সি প্রাইম। আমাদের টার্গেট হচ্ছে সি সি প্রাইমের ভ্যালুটা বের করা। তাহলে আমরা একটা কাজ করি, এই যে মাইনাস কিউ ইন্টু সি সি প্রাইম এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, আর এই পি ইন্টু এ প্রাইম সি এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই। তাহলে পি ইন্টু সি সি প্রাইম যোগ কিউ ইন্টু সি সি প্রাইম ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি মাইনাস পি ইন্টু এ প্রাইম সি, এটা করলাম। ওকে,
এই জিনিসটা আসলো, এই পি ইন্টু এ প্রাইম সি কে রাইট হ্যান্ড সাইডে নেওয়ার পরে এই জিনিসটা আসলো। তাহলে আমরা এখান থেকে সি সি প্রাইম কমন নিলে আমরা পাচ্ছি পি প্লাস কিউ। মোটামুটি অ্যান্সার বলতে পারো শেষের দিকে আসছে। এখন আমরা দেখি আর একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা এ প্রাইম সি এটাকে একটু চেঞ্জ করতে হবে। এ প্রাইম সিটাকে দেখো, এ প্রাইম সি কে আমরা কি লিখতে পারি? এ প্রাইম সি কে কি লিখতে পারি? দেখো তো এ প্রাইম সি কে কিন্তু লিখতে পারি এ সি প্রাইম। এ প্রাইম সি কে কি লিখতে পারি? সরি এ প্রাইম সি কে লিখতে পারি এসি। এসি থেকে আমরা যদি এ প্রাইম কে বিয়োগ করি তাহলে আমরা এ প্রাইম সি কিন্তু পাই। ভালোভাবে খেয়াল করে দেখো, এই হচ্ছে গিয়া এ প্রাইম সি। এই ডিসটেন্সটা পাওয়ার জন্য আমরা কি করব? এই ডিসটেন্সটা পাওয়ার জন্য আমরা এই যে টোটাল ডিসটেন্স আছে সেখান থেকে এ প্রাইম কে বিয়োগ করব। কেন আমি এ প্রাইম কে বিয়োগ করতেছি? আর এ প্রাইম সি থাকলে কি সমস্যা হতো? কারণ আমার কোশ্চেনের মধ্যে এক্স এর একটা রাশি আছে। এখন এক্স এর রাশি আনার জন্য আমার এ প্রাইম কে দরকার। এ প্রাইম ইজ ইকুয়াল টু এক্স। তাই আমরা কি করলাম? এ প্রাইম সি এই অংশটুকুর ভ্যালুটা আমরা বিয়োগ আকারে লিখলাম, এই যে এ সি মাইনাস এ প্রাইম, এভাবে লিখবো। তাইলে আমাদের অ্যান্সার চলে আসবে কিউ ইন্টু বিসি মাইনাস কিউ ইন্টু বিসি মাইনাস, এরপর আমরা লিখতে পারি এখানে পি ইন্টু এ প্রাইম সি। তো পি ইন্টু এ প্রাইম সি। আচ্ছা এ প্রাইম সি কে কি লিখবো? এসি মাইনাস এ প্রাইম। আচ্ছা এসি মাইনাস পি ইন্টু এসি মাইনাস এ প্রাইম। আচ্ছা শেষ, প্রবলেম অলমোস্ট সলভ। সি সি প্রাইম ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু, এবার একটা জিনিস দেখো, কিউ ইন্টু বিসি এটাকে একটু চেঞ্জ করতে হবে। দেখো তো আমরা প্রথম ফর্মুলায় লিখে রাখছি কিউ ইন্টু বিসি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? কিউ ইন্টু বিসি ইজ ইকুয়াল টু পি ইন্টু এসি লেখা যাবে। আমরা কিউ ইন্টু বিসির পরিবর্তে এখন আমরা পি ইন্টু এসি বসাই দিব। যেটা কিউ ইন্টু বিসি সেটাই কিন্তু পি ইন্টু এসি। তাহলে আমরা এখানে কিউ ইন্টু বিসির জায়গায় পি ইন্টু এসি বসালাম, আর এখানে মাইনাস পি ইন্টু এসি আর প্লাস পি ইন্টু এ প্রাইম। আচ্ছা এবার দেখো প্রবলেম সলভ। পি ইন্টু এসি কাটা গেল, তাহলে সি সি প্রাইম ইজ ইকুয়াল টু কি আসতেছে? পি ইন্টু এ প্রাইম ডিভাইডেড বাই পি প্লাস কিউ। আবার দেখো এ প্রাইমের ভ্যালু কিন্তু আমরা জানি। দেখো তো এ প্রাইম কোনটা? এ বিন্দু থেকে এ প্রাইম বিন্দুতে সরে আসলো, সেখানে কিন্তু কোশ্চেনে বলা ছিল সেটা হলো এক্স দূরত্ব। তাহলে এ প্রাইমের পরিবর্তে আমি বসাবো পি ইন্টু এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। তাহলে এই পরিমাণ দূরত্ব হচ্ছে আমার লব্ধিটা সরে আসছে, এবং এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। শর্ট ওকে। তাহলে দেখো তো প্রবলেমটা বুঝতে পারছো কিনা? এখানে প্রথমে পি আর কিউ দুইটা বল কাজ করতেছিল, তারপর কি করলো? পি বলটাকে একটু ডান পাশে সরাই দিল। পি বলটাকে এক্স দূরত্ব সরাইছে। এক্স দূরত্ব ডান পাশে সরাইছে কিভাবে? এ বিন্দু থেকে এ প্রাইম বিন্দুতে নিয়ে আসা হইলো। আমি ধরলাম এ প্রাইম বিন্দুতে নিয়ে আসা হইলো, তাহলে আমরা এক্স পরিমাণ দূরত্ব সরাইলাম। তো এখন পি যেহেতু এক্স পরিমাণ দূরত্ব সরছে, তার মানে কি হবে? আমার যে লব্ধি আগে পি প্লাস কিউ লব্ধিটা সি বিন্দুতে কাজ করতেছিল, সেই লব্ধিটাও কি হবে? সি থেকে সি প্রাইম বিন্দুতে চলে গেছে। তাহলে এখন আমাকে দেখাইতে হবে, আচ্ছা পি বল যদি এক্স পরিমাণ দূরত্ব ডানে সরে, তাহলে লব্ধিটা সরবে কত দূরত্ব? পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এই জিনিসটা হচ্ছে দেখাইতে বলা হয়েছিল। তো সেটাই হচ্ছে আমরা সিস্টেমেটিক্যালি দুইটা কেসের জন্য দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা আমাদের রাশিগুলোকে একটু নিজেদের মতো করে মডিফাই করছি, যাতে হচ্ছে প্রমাণটা চলে আসে। ঠিক আছে, এই যে 3-4 লাইন করার পর আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। ওকে, সো এবার মোটামুটি আজকের দিনে আমাদের ইম্পর্টেন্ট প্রবলেম সেটা হচ্ছে ত্রিভুজের অন্তকেন্দ্র, ভরকেন্দ্র, পরিকেন্দ্র, এই রিলেটেড প্রবলেমগুলো, যার মধ্যে আজকে আমি অন্তকেন্দ্র প্রবলেমটা দেখাবো আর হচ্ছে তোমাদের ভরকেন্দ্রের প্রবলেমটা দেখাবো। ঠিক আছে, অন্তর্কেন্দ্র আর ভরকেন্দ্রের প্রবলেম আজকেই দেখাই দিব। এর মধ্যে ভরকেন্দ্রটা আগে দেখাবো, এটা আমাদের সময়ও বোর্ড পরীক্ষা আসছিল এবং খুবই ইজি টাইপের প্রবলেম। ঠিক আছে, আমাদের টাইমে আসছিল বোর্ড পরীক্ষা। তো এই প্রবলেমটা এখন সলভ করবো। তো ভরকেন্দ্রের ব্যাপারটা নিশ্চয়ই তোমরা জানো, ভরকেন্দ্র জিনিসটা কি। সো এই প্রবলেমগুলো আরো বেশি ইজি আগের প্রবলেমগুলো হচ্ছে, এবং এইখানে যতগুলা ত্রিভুজে 4 বিন্দু রিলেটেড প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেম একই সিস্টেমে সলভ করা লাগে। একই সিস্টেমে করলেই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। ঠিক আছে, তো এখন দেখি এটা কিভাবে করা যায়। প্রথমে বলছে একটা ত্রিভুজের কৌণিক বিন্দুগুলোতে পি কিউ আর মানে 3টি সমমুখী বল ক্রিয়ারত আছে। একটা কাজ করি, একটা ত্রিভুজ আঁকি আগে, তারপর ওরা কি বলছে দেখি, মিলাই। আচ্ছা, একটা ত্রিভুজের 3টি কৌণিক বিন্দুতে পি কিউ আর মানে 3টি বল ক্রিয়ারত আছে। আচ্ছা, এখন
বলতেছে যে ক্রিয়ারত হলে তাদের লব্ধিটা কাজ করবে ত্রিভুজের ভরকেন্দ্র। আচ্ছা, ভরকেন্দ্র ধরলাম এইটা, ভরকেন্দ্রকে জি নামে প্রকাশ করে, এটা ধরলাম ভরকেন্দ্র, ঠিক আছে। তো ভরকেন্দ্র হচ্ছে তাদের লব্ধি। তো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো কি বলতে চাইলো। তিনটি সমমুখী সমান্তরাল বল, তাহলে একটু বোঝার চেষ্টা করো। আমার ধরলাম আমি এই বিন্দুতে এই ডিরেকশনে একটা বল কাজ করতেছে, এই বিন্দুতে যদি এই ডিরেকশনে একটা বল কাজ করে, তাহলে বি বিন্দুতেও কোন ডিরেকশনে বল কাজ করবে? সেম ডিরেকশনে বল কাজ করবে। তাহলে সি বিন্দুতেও কি সেম ডিরেকশনে বল কাজ করবে? বুঝতে পারছো? একই ডিরেকশনে বল কাজ করবে। এখন যেটা বলতে চাওয়া হয়েছে এখানে যে একটা হচ্ছে পি বল, একটা হচ্ছে কিউ বল, আর একটা হচ্ছে আর বল। বলতেছে যে পি কিউ আর এদের লব্ধিটা কোথায় কাজ করছে? এদের লব্ধিটা হচ্ছে আবার এই যে ভরকেন্দ্র বরাবর কাজ করতেছে। একটা প্রবলেম খালি বুঝো, এই রিলেটেড প্রত্যেকটা প্রবলেম করতে পারবা, সবগুলা প্রবলেম সিমিলার টাইপের। তো বলতেছে তাদের ভরটা, তাদের লব্ধিটা কাজ করতে, তিনটা বলের লব্ধি কাজ করতেছে কোথায়? তিনটা বলের লব্ধি কাজ করতেছে হচ্ছে তাদের ভরকেন্দ্র বরাবর। আচ্ছা, ভরকেন্দ্র জানি কি ছিল? ভরকেন্দ্র ছিল ত্রিভুজের তিনটা মধ্যমা পরস্পরকে যেই বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। সো আমি একটা মধ্যমা টানি, এইটা হচ্ছে কি আমার ধরলাম আমি এডি মধ্যমা। এটা হচ্ছে আমার এডি মধ্যমা। তাহলে আমি মধ্যমাটা আঁকলাম। তাহলে তোমরা কি আসলে বুঝতে পারতেছো একটা জিনিস? এখানে একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে যে কি, যে আমার যে এই ডি বিন্দুটা আছে, ঠিক আছে, তোমরা কি বুঝতে পারতেছো যে আমাদের এখানে তিনটা বলের লব্ধি হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্রে কাজ করতেছে। এই জিনিসটার মিনিং হচ্ছে যে কোনো, অর্থাৎ কিউ আর আর এই দুইটা বলের লব্ধি তাদের মধ্যমা বরাবর কাজ করবে। আমার এই ভরকেন্দ্রটা একটু উপরে হবে, ভরকেন্দ্রটা একটু উপরে হবে, এইরকম একটা জায়গায় হবে। তো সে যাই হোক, তার মানে ব্যাপারটা হচ্ছে গিয়া যে যেহেতু তিনটা বলের লব্ধি ভরকেন্দ্রে কাজ করতেছে, আর ভরকেন্দ্র থাকতে হচ্ছে আমার মধ্যমার উপর, ভরকেন্দ্র আমার মধ্যমাতে অবস্থিত হয়, মধ্যমার কোন একটা জায়গায় ভরকেন্দ্র থাকে, তার মানে বোঝাই যাচ্ছে কিউ বল এবং আর বলের লব্ধি যেটা, সেটা হচ্ছে ডি বিন্দুতে কাজ করবে, সেটা হচ্ছে ডি বিন্দুতে কাজ করবে। কারণ আমরা জানি সমান্তরাল বলের ক্ষেত্রে এই সমান্তরাল দুইটা বলের লব্ধিটা কি হবে? ওই সমান্তরাল রেখার কোন একটা জায়গায় কাজ করবে। তাহলে এখন তুমি, আমার প্রশ্ন হচ্ছে, ধরলাম আমি এই যে বিসি যে সমান্তরাল রেখাটা আছে, হ্যাঁ, এই বিসি বাহুর উপর ধরলাম এইখানে আমি একটা বিন্দু নিলাম তোমাদের চেক করার জন্য, ধরলাম এটা ই বিন্দু। আচ্ছা, এইটা কেন হইলো না যে এই কিউ আর আর বলের লব্ধি ই বিন্দুতে কেন কাজ করলো না? কিউ আর আর বলের লব্ধি ই বিন্দুতে কাজ না করে ডি বিন্দুতেই কেন কাজ করবে? আমি যে স্ট্রংলি বলতেছি যে কিউ আর আর এর লব্ধিটা অবশ্যই ডি বিন্দুতে কাজ করবে। তো তুমি আমাকে এই প্রশ্নটা করতে পারো যে ভাই এখানে এই বি আর সি এর মধ্যবর্তী যে কোনো জায়গা থেকে তাদের লব্ধিটা হতে পারে, তাহলে কেন এই লব্ধিটা শুধুমাত্র ডি বিন্দুতেই হবে আপনি বলতেছেন? এটার ব্যাখ্যা কে দিতে পারবে? ভাইয়া যেহেতু জি বিন্দুতে এদের লব্ধিটা কাজ করতেছে, তার মানে এদের ডিরেকশনটা একই দিকে থাকতে হবে, মানে হচ্ছে ডি বিন্দুতেই হইতে হবে। আমি যদি ই বিন্দুতে একটা বল কনসিডার করি, ই বিন্দুর এই বলটাও কিন্তু দেখো ডিরেকশন কিন্তু ওটার সাথে সেম, কিন্তু প্রবলেমটা হবে যেহেতু তিনটা বলের সামেশন থেকে আমার হচ্ছে জি বিন্দুতে তাদের লব্ধিটা কাজ করে, তার মানে জি বিন্দুতে যেই বল কাজ করে সেটা কোন তিনটা বলের সামেশন? পি বল, কিউ বল, আর বল, এই তিনটা বলের লব্ধি হচ্ছে জি বিন্দুতে কাজ করতেছে। তার মানে হচ্ছে যদি আমার এই জি বিন্দুতে তিনটা বলের লব্ধি পাইতে হয়, তার মানে ডি বিন্দুতে আমার কিউ প্লাস আর এর লব্ধি থাকবে, কিউ আর এর লব্ধি অবশ্যই ডি বিন্দুতে থাকবে। কারণ আমার যে লব্ধিগুলো হবে সেগুলো কিন্তু একটা রেখার মধ্যে থাকবে, সমান্তরাল, মানে একই সমতলের মধ্যে দুইটা বল কাজ করতে হবে। এখন আমি যদি এমন হয়, দেখো পি বলটা অলরেডি এই বিন্দুতে কাজ করতেছে, পি বলটা কাজ করতেছে এই বিন্দুতে, পি বলটা এই ডিরেকশনে কাজ। এখন আমি যদি এইখানে একটা বল নিয়ে বলি যে না কিউ আর এর লব্ধি হচ্ছে এই ডিরেকশনে, তার মানে আর এইদিকে তাদের সমতলটা হচ্ছে এইটা, তাহলে তো হবে না। তাহলে তো পি কিউ প্লাস আর এর লব্ধি তো জীবনেও তাদের ভর কেন্দ্রে কাজ করবে না। তার মানে ভর কেন্দ্রগামী যেই সরল রেখাটা থাকবে ওই সরল রেখারই উপরেই কোনো একটা জায়গায় কিউ আর এর লব্ধি কাজ করবে, এবং ওই কিউ আর এর লব্ধি এবং পি এর লব্ধির যে তিনটা বলের যে সামেশন, সেই সামেশনটা আবার তাদের ভর কেন্দ্রে কাজ করবে। আশা করি তোমাদের এই জায়গাটা বেসিকটা ক্লিয়ার হয়েছে। এই সিমিলার বেসিকটা আমরা পরের প্রবলেমগুলোতে ইউজ করবো। কারণ আমরা প্রথমেই বুঝতে পারলাম যে আমাদের সিনারিওটা কি, সিনারিওটা অবশ্যই বুঝতে পারছো। সিনারিওটা হচ্ছে গিয়ে এখানে যে কোনো দুইটা বলের লব্ধি কি হবে, ওই মধ্যমার উপর কোন একটা মধ্যমা যেখানে ওই ত্রিভুজটাকে ছেদ করবে ওই জায়গায় কাজ করবে, এবং ওই দুইটা বলের লব্ধি এবং তৃতীয় বলের লব্ধিটা হবে আবার ভরকেন্দ্র বরাবর। ঠিক আছে, এইভাবে হচ্ছে গিয়ে কাজ। ঠিক আছে,
তাহলে এখন আমরা সিনারিওটা বুঝে গেছি, এবার দেখো প্রবলেমটা সলভ করা যাবে খুব ইজিলি। আচ্ছা, তো এখন তো তোমরা এবার তোমরা হচ্ছে কি দেখো, এখানে আমরা এখন কি করব, আমরা প্রথমে কিউআরআর এর জন্য যে লব্ধি সেইখান থেকে আমরা একটা কাজ করি। কিউআরআর যে লব্ধি, তো প্রথম সিনারিও দেখো, ফার্স্ট সিনারিওর জন্য আমরা যদি কিউআরআর কে কনসিডার করি, তো কিউআরআর এর জন্য আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তো কিউআরআর এর জন্য আমাদের ফর্মুলা কি হবে, কিউআরআর এর জন্য আমাদের ফর্মুলা কি হবে দেখো, ফার্স্ট সিনারিও যেখানে হচ্ছে কিউআরআর এর লব্ধি হচ্ছে ডি বিন্দুতে, কিউআরআর এর লব্ধি হচ্ছে ডি বিন্দুতে। তো কিউআরআর এর লব্ধি যদি ডি বিন্দুতে হয়, আমরা লিখতে পারবো কিউ ইন্টু বিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি, আমরা এটা লিখতে পারবো। তো আমরা এই জিনিসটা লিখে ফেললাম। তো আমাদেরকে প্রমাণ করতে বলছিল কি, প্রমাণ করতে বলছে পি কিউ আর এরা হচ্ছে পরস্পর সমান। আচ্ছা, তাহলে প্রথম অবস্থা আমরা এটা লিখলাম কিউ ইন্টু বিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি। আচ্ছা, এখন আবার একটা জিনিস দেখো, তোমরা একটা জিনিস দেখো যে বিডি আর সিডি কে আমি বলতেছি সমান, বিডি আর সিডি কে আমি বলতেছি সমান। তোমরা কি বলতে পারবা কিভাবে বিডি আর সিডি সমান হবে? কিভাবে আমি বললাম বিডি আর সিডি সমান, এবং তারপরে লাইনে আমি এটাকে কেটে দিয়ে আমি বলবো কিউ আর আর হচ্ছে সমান, তারপরে লাইনে আমি এটা বলবো। কিভাবে বিডি আর সিডি সমান হলো? ভাইয়া কারণ এটা হচ্ছে মধ্যমা। BC এর মতো কিন্তু এক্স্যাক্টলি, ভেরি গুড। কারণ হচ্ছে আমরা জানি যে ভরকেন্দ্র তো মধ্যমার উপর থাকে, তো ডি তো অবশ্যই তার মধ্যমা, তার মধ্যবিন্দু হবে বিসি এর। মধ্যবিন্দু হলে বিডি আর সিডি তো কাটাকাটি চলে গেল, তার কিউ আর কে কিন্তু সমান দেখাই বলতে, আমার টার্গেট তো পি কিউ আর তিনজনকে সমান দেখানো। আমার প্রবলেম অলরেডি সলভ। তোমরা তারপরে লাইনে তোমরা বলতে পারবা অনুরূপভাবে দেখানো সম্ভব যে পি আর কিউ সমান। তাহলে পি আর কিউ যদি সমান হয়, তার মানে সুতরাং তোমরা প্রমাণ করে ফেললা পি কিউ আর তিনটাই পরস্পর সমান। কারণ কথা হচ্ছে পি আর কিউ কে তুমি কিভাবে সমান দেখাইতে পারবা? দেখো, আমি মধ্যমা নিচ্ছি এডি মধ্যমা, আমি যদি এডি মধ্যমা না নিয়ে বিই মধ্যমা নিতাম, তখন আমি আবার কি দেখাইতে পারতাম, তখন আমি হয়তো বা পি আর কিউ কে সমান দেখাই ফেলতে পারতাম। আমি যদি এডি মধ্যমা না নিয়ে বিই মধ্যমা দিতাম, তাহলে আমি পি আর কিউ কে সমান দেখাই দিতাম। তো ওইটা কি তোমাদের কোশ্চেনে পরীক্ষায় কখনো দেখানো দরকার নাই। তোমরা জাস্ট একজন দুইজনকে সমান দেখাবা, কিউ আর কে সমান দেখাবা, দেখাইছো না? তারপরে বলবা অনুরূপভাবে পি আর কিউ সমান। জাস্ট দুই লাইনের একটা প্রবলেম। এটা দেখো কতবার বোর্ড পরীক্ষা আসছে, এবং আমাদের টাইমে বোর্ড পরীক্ষা আসছিল। কত সিম্পল একটা, এই জন্য আমাদের টাইমে দেখা গেছে যে সবাই 99 পাইছে ম্যাথ পরীক্ষা। ঠিক আছে, সহজ সহজ জিনিস আসছে সব। তো যাই হোক, পি কিউ আমরা পি আর কিউ দেখাই ফেললাম সমান। তো এখান থেকে আমরা পরে না কিউ আর সমান দেখাইছি, তারপরে আমরা বললাম যে পি আর কিউ অনুরূপভাবে সমান দেখো। আমরা যে অন্য একটা মধ্যমা চুজ করতাম, তাহলে আমরা অনুরূপভাবে একইভাবে পি আর কিউ কে সমান দেখাইতে পারতাম। এভাবে হচ্ছে আমরা প্রমাণ করে ফেললাম পি কিউ আর তিনজনই হচ্ছে পরস্পর সমান। ঠিক আছে, তো ভরকেন্দ্র রিলেটেড এই প্রবলেমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আমরা সলভ করলাম, এটা অনেক বেশি ইজি। আর আমি যে তোমাদের মাত্র যে জিনিসটা বুঝাইলাম যে কিউ আর এর লব্ধি কেন আসলে ওই রেখা বরাবর কাজ করবে, এইটার কনসেপ্টটা বেসিক্যালি আমাদের পরের প্রবলেমগুলোতে কাজে লাগবে। এই ম্যাথটা করতে গিয়ে আসলে খুব বেশি কাজে লাগে নাই না, এই ম্যাথের ক্ষেত্রে কাজে লাগছে, এই সেন্সের কাজে লাগছে যে কেন আসলে ডি বিন্দুতেই আমার কিউ আর এর লব্ধিটা কাজ করবে। কিউ আর এর লব্ধিটা যদি ডি বিন্দুতে কাজ করে, তখনই কিন্তু আমি বিডি আর সিডি কে কেটে দিতে পারি, তাই না? বিডি আর সিডি কে কেটে দিতে পারতেছি কারণ ডি বিন্দুটা হচ্ছে আমার মধ্যবিন্দু, আর ডি বিন্দুতেই হচ্ছে আমার কিউ আর এর লব্ধি কাজ করতেছে। এই কনসেপ্ট থেকে আমরা আর কি কেটে দিতে পারছি। আর কেন ডি বিন্দুতে কাজ করতেছে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ এর ছাড়া যদি সেটা ডি বিন্দুতে কাজ না করে, তাহলে তাদের তিনজনের লব্ধি কিন্তু আবার ভরকেন্দ্রে কাজ করতে পারবে না, কারণ ভরকেন্দ্র বরাবর তো ওই সমতলটাই তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো এই প্রবলেমটা। এখন আমরা চলো আজকের দিনে শেষ প্রবলেম করি। আজকের দিনে শেষ প্রবলেম, এখানে দুইটা প্রবলেম আছে, বাট দুইটা প্রবলেম হচ্ছে একই প্রবলেম। কখনো এই প্রবলেমটা আসে কখনো, এবং আমাদের টাইমে দেখো, আমাদের টাইমে আসা দুইটা প্রবলেমই নিলাম। আমাদের টাইমে খ নম্বরে হচ্ছে এই প্রবলেমটা আসছিল, অন্তঃকেন্দ্রের প্রবলেম, আর গ নম্বরে হচ্ছে এই যে ভরকেন্দ্রের প্রবলেমটা আসছে। মানে দুইটাই হচ্ছে 3-4 লাইন 5 লাইন করলেই হয়ে যায়। ঠিক আছে, এই টাইপের প্রবলেম ছিল ঢাকা বোর্ডে। তো এখানে আমাদের টাইমে যে প্রবলেমটা আসছে, এই প্রবলেমটা আর তার উপরের যে প্রবলেম, এই দুইটাতে সিমিলার প্রবলেম, জাস্ট এক লাইন বেশি করা লাগে এখানে। ঠিক আছে, তার মানে আমরা এখানে দুইটা প্রবলেম শিখে ফেলবো একটা প্রবলেম করার মাধ্যমে। তো এই প্রবলেমটা দেখি আমরা সলভ করার চেষ্টা করি। এখানে কি বলছে, এবিসি ত্রিভুজের এবিসি কৌণিক বিন্দুতে পি কিউ আর, তাহলে আবারও আমরা আগের মতো একটা ত্রিভুজ ড্র করব। ঠিক আছে, সো সব কিছু সিমিলার একদম। এখানে ভরকেন্দ্র পরিকেন্দ্র, নেক্সট ডেটটা আমরা হচ্ছে তোমার পরিকেন্দ্র পড়াবো আমরা, অন্তকেন্দ্র তো আজকে পড়াচ্ছি, তাহলে ভরকেন্দ্র আরো একটা কি বাকি আছে, ভরকেন্দ্র লম্বকেন্দ্র পড়াবো। ওইটার মতো সিমিলার স্টেটমেন্ট। প্রথমে এইভাবে একটা ত্রিভুজ আঁকবা, আঁকার পরে বলগুলাকে সমান্তরালি দেখাবা,
লম্ব কেন্দ্র হইলে লম্ব কেন্দ্র বরাবর তিনজনের লব্ধি দেখাবা, পরিকেন্দ্র হইলে পরিকেন্দ্র বরাবর লব্ধি দেখাবা। তারপরে হচ্ছে তুমি তোমার কোশ্চেন অনুযায়ী স্টেটমেন্ট গুলো লিখবা। আচ্ছা, তো এখানে আমরা এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ যার তিনটা কৌণিক বিন্দু, একটা হচ্ছে এ বিন্দু, একটা বি বিন্দু, একটা সি বিন্দু। এই তিনটা কৌণিক বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, একটাতে পি বল, একটাতে কিউ বল, আর একটা হচ্ছে আর বল। আচ্ছা, এবার আমাকে কি বলছে দেখো, এইবার আমাকে বলছে যে এই পি কিউ আর যে তিনটা বল আছে, এই তিনটা বলের লব্ধি, এই তিনটা বলের লব্ধি সমান্তরাল বল, এদের লব্ধি যে অন্তকেন্দ্র। আচ্ছা, ত্রিভুজের অন্তকেন্দ্র কখন পাওয়া যায় তোমরা কি বলতে পারবা? যদি এই জিনিসটা বলতে পারো এই প্রবলেম করতে পারবো। ত্রিভুজের অন্তকেন্দ্র কখন পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়? আমি মনে বলছিলাম এটা। অন্তকেন্দ্র কখন পাওয়া যায় বলতে পারবা? অন্তকেন্দ্র পাওয়ার জন্য আমরা যেটা করা লাগে, ত্রিভুজের যে কোণগুলো আছে কোণগুলোর সমদ্বিখণ্ডক আঁকা লাগে। এ কোণের সমদ্বিখণ্ডক, বি কোণের সমদ্বিখণ্ডক, হ্যাঁ, এরপর হচ্ছে এই সি কোণের সমদ্বিখণ্ডক। এই কোণের সমদ্বিখণ্ডক তয় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে অন্তকেন্দ্র হয়। এবং তখন যদি তুমি একটা বৃত্ত আঁকো, সেই বৃত্তটা কি হবে? অন্তবৃত্ত হবে। এটা তোমাদের মনে উপপাদ্যতে ছিল 9-10, তাই না? 9-10 এভাবে তোমরা অন্তকেন্দ্র আঁকতা না? অবশ্যই এভাবেই আঁকতা। তো এখন আমরা অন্তকেন্দ্রের ব্যাপারটা দেখো, সিম্পলিসিটির জন্য এভাবে দেখলাম। তো এই হচ্ছে কি আমাদের অন্তকেন্দ্র, এ হচ্ছে আমাদের এডি। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার একটা সহজ প্রশ্ন, এটাকে ধরলাম আমি আই, এটাকে ধরলাম আই, আই হচ্ছে আমার অন্তবিন্দু, আই হচ্ছে আমার অন্তবিন্দু। তোমাদের কাছে আমার সহজ প্রশ্ন, ডি বিন্দুটা কি এবার মধ্যম বিন্দু হবে? বিসি এর মধ্যবিন্দু হবে ডি বিন্দু? বাপ্পি বলো, বাপ্পি বলো, ডি বিন্দুটা কি বিসি এর মধ্যবিন্দু হবে? জি ভাইয়া হবে তো। আচ্ছা, কাঁধে যাবা আসিয়া বলতে পারবা ডি বিন্দুটা ও না, মধ্যবিন্দু হবে কি হবে হবে না, না? কারণ এটা তো ভর কেন্দ্র না। ভাইয়া হবে না। হবে না কারণ এটা তো মধ্যমা না। তোমাকে তো কেউ বলে নাই এডি হচ্ছে এখানে একটা মধ্যমা। কারণ তোমার টার্গেট হচ্ছে কি, যেমন দেখো আমি একটা, এই ত্রিভুজটা আসলে অনেকটা এমন ভাবে আঁকা হয়েছে। তো যেমন দেখো এখানে, দেখো এখানে হচ্ছে এটাকে এ কোণ, হ্যাঁ। তো আমি আমার কাজ হচ্ছে কি এ কোণকে সমান দুই ভাগে ভাগ করবো। এ কোণ যদি 60 ডিগ্রি হয়, আমি এমন ভাবে একটা সরলরেখা আঁকবো যাতে 30 ডিগ্রি ভাগ হয়। তাহলে আমি এই যে ভাগ করলাম সমান দুই ভাগে, দেখো তো এক পাশে কিন্তু অনেক বেশি অংশ আছে, আরেক পাশে কম অংশ আছে। হ্যাঁ, আমার এই যে চিত্রটা আছে, এই চিত্রটা দেখে হয়তো বা মনে হইতে পারে যে এটা কিন্তু মধ্যবিন্দু, কিন্তু ডি বিন্দুটা কিন্তু এখানে কিন্তু মধ্যবিন্দু না। কারণ এখানে এডিটা কিন্তু মধ্যমা না। কারণ ভরকেন্দ্রের ক্ষেত্রে কিন্তু আমার মধ্যমা গুলা লাগে। মধ্যমা ধরে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভরকেন্দ্র। তাহলে মধ্যমা যেহেতু ছেদ করছে, তার মানে মধ্যমা তো অপর বাহুকে মধ্যবিন্দুতেই ছেদ করবে, তাদের সংযোগ রেখার মধ্যবিন্দু ছেদ করবে। কিন্তু এখানে তো বলা নাই এডি হচ্ছে তার মধ্যমা। এখানে হচ্ছে এডি হচ্ছে এমন একটা সরল রেখা, যেই সরল রেখাটা এ কোণটাকে সমান দুই ভাগে, এ কোণটাকে সমান দুই ভাগে ভাগ করছে। আচ্ছা, তো এবার চলো আমরা প্রবলেম সলভিং এ যাই। কতগুলা বোর্ড পরীক্ষা আসছে দেখছো, বুয়েটে আসছে, চুয়েটে আসছে, এবং অনেকগুলা বোর্ডেও আসছে। প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট এগুলো। এখানে আমার কাছে যেটা মনে হয়, বুঝছো, মানে আমার কাছে মনে হয় যে স্থিতিবিদ্যা সবাই স্কিপ করে, কিন্তু স্থিতিবিদ্যার ক্ষেত্রে সবচেয়ে অ্যাডভান্টেজ যেটা মনে হয়, আগে থেকেই বলছি অনেক আগে থেকে, যে কিন্তু হুবহু কোশ্চেন কমন পাওয়া যায়। এর চেয়ে বড় অ্যাডভান্টেজ কিন্তু আর কিছু নাই, যে হুবহু তুমি একটা জিনিস কমন পাবা। তোমাকে একটা ইনটুইশন অনেক বেশি ঘুরে পেঁচাও তো দিতে পারে, হুবহু কমন পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। ইনটুইশন ঘুরে দিতে পারে, ডিফারেন্সিয়েশন অনেক ঘুরে দিতে পারে, কিন্তু এখান থেকে হুবহু কোশ্চেন আসছে বোর্ড পরীক্ষা। তো এবং কোশ্চেন, তুমি যদি একটু 30টা অঙ্ক বা 40টা অঙ্ক হবে 3টা চ্যাপ্টার মিলে, বা 45টা অঙ্ক হবে 3টা চ্যাপ্টার মিলে, যদি এগুলো নোট করে ফেলো এবং একটু মাঝে মাঝে একটু প্র্যাকটিসের মধ্যে রাখো, তাহলে কিন্তু মোটামুটি পারা যাবে। ঠিক আছে, তাহলে হুবহু কোশ্চেন পরীক্ষা আসবে। তো তুমি যদি এমন হয় যে একটা পরীক্ষা হলে ঢুকছো, ঢুকার পরে মানে তুমি যেই অঙ্কটা তুমি বোর্ড বইয়ে অঙ্ক করছো, ওই অঙ্কটা কোনো ধরনের চেঞ্জ হয়নি, হুবহু ওই অঙ্কটাই পরীক্ষায় আসছে। এবং তুমি যদি ওই অঙ্কটাই সবার প্রথমে অ্যান্সার করা শুরু করো, তো তুমি খুব সহজেই কম টাইমের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবে, তোমার কিন্তু কনফিডেন্স ভালো থাকবে। ঠিক আছে, তো সবাই যেভাবে স্থিতিবিদ্যা খুব সহজেই বাদ দিয়ে দেয়, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো স্থিতিবিদ্যাটা বাদ না দিতে। ঠিক আছে, এটা একটু চেষ্টা করবো এটা করার জন্য, এটা করলে অ্যাটলিস্ট লস নাই। তো যাই হোক, এবার আসো দেখো এখানে প্রবলেমটা দেখি। তো প্রথমে কিউ আর আর এর লব্ধি কিন্তু ডি বিন্দুতে কাজ করবে, কিউ আর আর এর লব্ধি হচ্ছে ডি বিন্দুতে কাজ করবে, সেটা কত হবে? কিউ প্লাস আর হবে। কিউ আর আর এর লব্ধি ডি বিন্দুতে কাজ করবে এবং সেটা কিউ প্লাস আর হবে। কিউ আর আর এর লব্ধি হচ্ছে ডি বিন্দুতে কিউ প্লাস আর হবে, আর এই আই বিন্দুতে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর হবে। এই হচ্ছে কি আমাদের চিত্র। আচ্ছা, তো প্রথম কন্ডিশন অনুযায়ী
প্রথম কন্ডিশন অনুযায়ী আমরা আসলে কি লিখতে পারি বলতো? প্রথম কন্ডিশন অনুযায়ী আমরা কি লিখতে পারি? কিউ ইন্টু বিডি। আমরা প্রথম কেস অনুযায়ী দেখো তো, ফার্স্ট কেস অনুযায়ী সবসময় জিনিসটা লিখে দেবো। যেহেতু কিউ আর আর এর লব্ধি হচ্ছে ডি বিন্দুতে কাজ করতেছে, তার মানে আমরা লিখতে পারি কিউ ইন্টু বিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি। কিউ ইন্টু বিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি। আচ্ছা, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে এই যে আরটাকে যদি এই পাশে নিয়ে আসি, কিউ বাই আর ইজ ইকুয়াল টু আচ্ছা আচ্ছা এই এরকমই থাকুক, জিনিসটা এরকমই থাকুক, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার 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 একটা প্রবলেম আছে। এবার তোমাদের 9-10-এ নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে একটা উপপাদ্য আছে, যে উপপাদ্যটা মানে ম্যাক্সিমামই পড়েন এবং আমি নিজেও পড়িনি আমার টাইমে থাকতে, ঠিক আছে? অনেকে পড়ে না, অনেকে হয়তো বা পড়ছে, আমি আমার টাইমে থাকতে পড়ি না। তো ওই উপপাদ্যটা এখানে ব্যবহার করা লাগে, ওই উপপাদ্য ছাড়া এই প্রবলেমটা সলভ করা যায় না, ঠিক আছে? তাহলে ওই উপপাদ্যটা এখানে আমার ব্যবহার করা, আমি উপপাদ্যটা তোমাদেরকে বলতেছি, তার আগে আমি আরেকটা নোটেশন একটু দেই। দেখো তো, বি কোণের বিপরীত বাহুকে জানি কি বলা হয়? একটা ত্রিভুজের বি কোণের বিপরীত বাহুকে স্মল বি বলা হয়। এই যে হচ্ছে সি কোণের বিপরীত বাহুকে স্মল সি বলা হয়, এবং এ কোণের বিপরীত বাহুকে স্মল এ বলা হয়। তার মানে বিসি বাহুটা হচ্ছে আমার এ বাহু, ঠিক আছে? এরপরে হচ্ছে এসি বাহুটা হচ্ছে আমার বি বাহু, আর হচ্ছে এবি বাহুটা হচ্ছে আমার সি বাহু, ঠিক আছে? আমি বাহুগুলাকে একটু লিখে রাখলাম। এটা তোমরা জানো যে ত্রিভুজে এ কোণের বিপরীত বাহুকে এ স্মল এ বলে, বি কোণের বিপরীত বাহুকে স্মল বি বলে, সি কোণের বিপরীত বাহুকে স্মল সি বলে। জাস্ট নোটেশনটা দিয়ে রাখলাম। এবার তোমাদেরকে একটা জিনিস বলি, 9-10-এর উপপাদ্যটা কি ছিল? 9-10-এর উপপাদ্য ছিল, এমন যদি হয় যে কোনো একটা রেখা, হ্যাঁ, এডি যদি এ কোণকে সমান দুই ভাগে ভাগ করে, হ্যাঁ, এডি যদি এ কোণকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এডিটা কি করলো? বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে এডিটা হচ্ছে বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। ওই উপপাদ্যতে বলা ছিল যে তাহলে এই যে বিডি আর সিডি এর যে অনুপাত, বিডি আর সিডি এর অনুপাত হবে কি? বিডি আর সিডি এর অনুপাত হবে এবি আর এসি এর অনুপাতের সমান, এবি আর এসি এর অনুপাতের সমান। এই টাইপের একটা উপপাদ্য তোমাদের 9-10-এর বইয়ে ছিল। 9-10-এর বইয়ে ছিল, সেটা কি? যখন এডি যদি আমার এ কোণকে সমান দুই ভাগে ভাগ করে, এডি যদি এই কোণকে সমান দুই ভাগে ভাগ করে, তখন এই যে ডি বিন্দুতে আমার দুইটা অংশ পাচ্ছে, একটা হলো বিডি, একটা পাচ্ছে সিডি। তাহলে বিডি আর সিডি এর অনুপাত হবে এবি আর এসি এর অনুপাতের সমান। এটা ছিল তোমাদের 9-10-এর বইয়ের একটা উপপাদ্য। বিডি আর সিডি এর অনুপাত হবে এবি আর এসি এর অনুপাতের সমান। এটা ছিল তোমাদের 9-10-এর বইয়ের একটা উপপাদ্য। তাহলে আমরা 9-10-এর বইয়ের উপপাদ্য থেকে আমরা, যেহেতু এটা সমান দুই ভাগে ভাগ করছে, সমদ্বিখণ্ডিত করছে, তো কোন একটা রেখা যদি কোন একটা কোণকে সমদ্বিখণ্ডিত করে, ত্রিভুজে কোন একটা শীর্ষকোণকে সমদ্বিখণ্ডিত করে, তখন হচ্ছে কি হয়? এই যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, ওই বিন্দু থেকে বিপরীত বিন্দু ডি বিন্দুতে, তখন হচ্ছে বিডি আর সিডি এর অনুপাত এবি আর এসি এর অনুপাতের সমান হয়। তাহলে এই উপপাদ্যটা আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে? জাস্ট এটা মনে রাখবা, উপপাদ্যের স্টেটমেন্ট মনে না রাখলেও চলবে, জাস্ট বোঝার চেষ্টা করবো আর কি, যে কেন আমরা বিডি। তো এটা 9-10-এর বই একটা উপপাদ্য, তো বিডি বাই সিডি ইজ ইকুয়াল টু এবি বাই এসি। তো এবার আমরা দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাই? 1 নম্বর ইকুয়েশন থেকে দেখো তো আমরা এটা পাই না, বিডি বাই সিডি ইজ ইকুয়াল টু আর বাই কিউ, এটা কিন্তু পাই। বিডি বাই সিডি ইজ ইকুয়াল টু কিন্তু আর বাই কিউ, এটা কিন্তু আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে পাই। জাস্ট আমরা এই যে আর এর নিচে এই কিউটাকে আর এর নিচে নিয়ে গেলাম, আর সিডিটাকে বিডি নিচে নিয়ে আসলাম। এখন আবার আমরা 9-10-এর উপপাদ্য থেকে পাই বিডি বাই সিডি ইজ ইকুয়াল টু এবি বাই এসি। তাহলে আমরা কিন্তু লিখতে পাই আর বাই কিউ ইজ ইকুয়াল টু এবি বাই এসি, আর বাই কিউ ইজ ইকুয়াল টু এবি বাই এসি। এখন আবার একটা জিনিস দেখো, এবি ইজ ইকুয়াল টু কি? এবি ইজ ইকুয়াল টু হচ্ছে সি। আবার দেখো এসি ইজ ইকুয়াল টু কি? এসি ইজ ইকুয়াল টু হচ্ছে বি। এবি ইজ ইকুয়াল টু সি, এসি ইজ ইকুয়াল টু হচ্ছে কি? এসি ইজ ইকুয়াল টু হচ্ছে বি। তাহলে এবি এর জায়গায় বসায় দাও সি, এবং এসির জায়গায় বসায় দাও কত? বি বসায় দাও। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? আর বাই সি ইজ ইকুয়াল টু কিউ বাই বি। এই কিউটাকে এখানে পাঠিয়ে দিলাম, আর সিটাকে পাশে নিয়ে আসলাম। তাহলে আর বাই সি ইজ ইকুয়াল টু কিউ বাই বি। ভালোভাবে তাকায় দেখো তো, এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণ শেষ। আর বাই সি ইজ ইকুয়াল টু কিউ বাই বি, প্রমাণের একটা অংশ করছো না? তাহলে তুমি অনুরূপ ভাবে বলবা, অনুরূপ ভাবে আমরা পাই পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি। তাহলে পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি যদি অনুরূপ ভাবে পাও, তাহলে সুতরাং তুমি কি লিখতে পারো? সুতরাং পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি ইজ ইকুয়াল টু আর বাই সি, এটা আমরা লিখতে পারি। জাস্ট 2 লাইনের একটা প্রমাণ। দেখো প্রথমে আমরা এই চিত্র দেখে ফার্স্ট কেসে আমরা আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, কিউ ইন্টু বিডি ইজ ইকুয়াল টু আর ইন্টু সিডি। বিডি বাই সিডি এর ভ্যালুটাকে আমরা রিপ্লেস করলাম এবি বাই এসি দিয়ে। কিভাবে? আমাদের একটা উপপাদ্যর সাথে, 9-10 একটা উপপাদ্য ছিল, ঠিক আছে?
ওইটার সাহায্যে এবি বাই এসি তে কনভার্ট করলাম, তো এবি এর জায়গায় সি বসাই দিলাম, এসি এর জায়গায় বি বসাই দিলাম, তাহলে আর বাই সি ইজ ইকুয়াল টু কিউ বাই বি। তো আমরা বললাম অনুরূপভাবে পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি ও দেখানো যাবে, তাহলে পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি ইজ ইকুয়াল টু আর বাই সি। তাহলে আমাদের প্রথম অংশটুকু কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো প্রথম অংশটুকু প্রমাণিত। আচ্ছা শোন, সো কে বলতে পারবা এইখান থেকে জাস্ট একটা লাইন যদি আমরা করতে পারি, জাস্ট এই পি বাই কিউ ইজ ইকুয়াল টু পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি ইজ ইকুয়াল টু আর বাই সি, এখান থেকে শুধুমাত্র একটা লাইন করলেই এই সেকেন্ড অংশের প্রমাণটা চলে আসবে, যে প্রমাণটা আমাদের টাইমে ঢাকা বোর্ডে আসছিল। কে বলতে পারবা কোন লাইনটা করতে হবে বা কি করতে হবে? ভাইয়া পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই, সাইনের সূত্র। ত্রিভুজের সাইনের সূত্র, ভেরি গুড। ত্রিভুজের সাইন সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি সাথে সাথে প্রবলেমটা সলভ। ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করলে সাথে সাথে প্রবলেমটা সলভ। তো দেখো সাইন সূত্র কি বলে, সাইন সূত্র আমাদেরকে বলে সাইন এ বাই এ সাইন বি বাই বি সাইন সি বাই সি ইজ ইকুয়াল টু টোয়াইস আর, এটা বলে। তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু কত, দেখো তো এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো তো এখান থেকে তার মানে লেখা যায় কি, তার মানে লেখা যায় সাইন এ বাই এ ইজ ইকুয়াল টু টোয়াইস আর, দ্যাট মিনস এ ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এ বাই টোয়াইস আর। সিমিলারলি বি ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন বি বাই টোয়াইস আর, সি ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন সি বাই টোয়াইস আর। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু ত্রিভুজের সাইন রুল থেকে জানি। তাহলে আমরা এর জায়গায় সাইন এ বাই টোয়াইস আর বসাই দিই, বি এর জায়গায় সাইন বি বাই টোয়াইস আর বসাই দিই, সি এর জায়গায় সাইন সি বাই টোয়াইস আর বসাই দিই। এ বি সি এর জায়গায় সাইন এ বাই টোয়াইস আর, বি এর জায়গায় সাইন বি বাই টোয়াইস আর, সি এর জায়গায় সাইন সি বাই টোয়াইস আর। এবং দেখো টোয়াইস আর যদি কেটে দেই, পি বাই সাইন এ ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন বি ইজ ইকুয়াল টু আর বাই সাইন সি। দেখো তো প্রমাণ হয়ে গেছে না, পি ইজ টু কিউ ইজ টু আর ইজ ইকুয়াল টু সাইন এ ইজ টু সাইন বি ইজ টু সাইন সি। এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে, পি এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু কিউ বাই পি বাই সাইন এ ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন বি ইজ ইকুয়াল টু আর বাই সাইন সি। তাহলে এটা ছিল অন্তকেন্দ্র রিলেটেড প্রবলেম। অন্তকেন্দ্রের মধ্যে ভরকেন্দ্রটা ছিল অনেক সহজ, ভরকেন্দ্র আমরা ডিরেক্ট বুঝছি যে ওই বিডি আর সিডি অনুপাত তো সমানই হয়ে গেল, তো বিডি আর সিডি কে কেটে দিচ্ছি। আর অন্তকেন্দ্রের ক্ষেত্রে আমাদের একটা উপপাদ্য সাহায্য লাগছে, আর কিছুই না, 2-3 লাইনেরই প্রবলেম, বাট একটা উপপাদ্যের একটু হেল্প নেওয়া লাগছে। তো অন্তকেন্দ্র রিলেটেড এই দুইটা প্রবলেমই বইয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো থেকে ঘুরে ফিরে বোর্ড পরীক্ষা আসে, যদি অন্তকেন্দ্র থেকে যদি আসে তাহলে এখান থেকে আসে। তো বলো তো তোমরা বুঝতে পারছো কিনা আজকের প্রবলেম? জি ভাইয়া বুঝছি। আপনি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো আমাদের আর সম্ভবত 4টা প্রবলেম বাকি আছে, আমরা নেক্সট শনিবারে ইনশাল্লাহ করলে আমাদের স্থিতিবিদ্যার টপিক শেষ। একটা বিশাল ঝামেলার একটা টপিক, ওইটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা একটু তোমরা প্র্যাকটিসের মধ্যে রাখো। আর তোমরা আমাকে একটু জানাও যে শর্ট সিলেবাস শেষ করার পরে তোমরা আসলে কিভাবে চাও আমি কিভাবে পড়াবো। আমি কি শর্ট সিলেবাসের উপর তোমাদেরকে টেস্ট পেপার সলভিং এ যাবো, এই বোর্ড কোশ্চেন প্লাস বিভিন্ন ক্যাডেট কলেজ বা এই জাতীয় কোশ্চেন সলভিং এ যাবো, নাকি আমি তোমাদের যে শর্ট সিলেবাসের বাইরে যে আরো কিছু চ্যাপ্টার আছে, যেমন হচ্ছে সম্ভাবনা চ্যাপ্টারটা আছে, গতিবিদ্যা আছে, আর একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি আছে, নাকি ওগুলোও করাবো? তোমরা যদি মনে করো যে কি না ভাই আমরা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব অথবা ইঞ্জিনিয়ারিং এ দিব, বা ভার্সিটিতে তো আমাদের হয়তোবা সবগুলো চ্যাপ্টারই থাকার সম্ভাবনা বেশি, ওগুলোও করা। অথবা তোমরা যদি মনে করো যে না ভাই আমাদেরকে আপাতত শর্ট সিলেবাসটা ভালোভাবে করান, যদি পরবর্তীতে সময় থাকে সব দিক মিলা যদি ব্যাটে বলে মিলে, তাহলে আমরা পরে ওই জিনিসগুলো পরে কভার করার চেষ্টা করবো। তো আমি ওইভাবে আর কি জিনিসটা করবো। তো তোমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করো। আমি আগামীকালকে বা শনিবারে যখন এই চ্যাপ্টারটা শেষ করবো তখন তোমাদের কাছ থেকে শুনবো, শোনার পর আমি ওই অনুযায়ী ডিসিশন নিবো যে কিভাবে পড়ানো যায়। ওকে।